চিকেন স্নেকে চীনের থাবা, তিস্তা নিয়ে ভারতের বুক কাঁপানো ব্লু প্রিন্ট এবং তারেক সরকারের মোক্ষম চাল। শেখ হাসিনার পতনের আসল কারণ কি তিস্তা, বেইজিংয়ের সেই অপমান এবং গজলডোবার মরণ ফাঁদ? আমলাতন্ত্রের অদৃশ্য জালে আটকে আছে উত্তরবঙ্গের ভাগ্য। ভারত বনাম চীনের এই স্নায়ুযুদ্ধে জিতবে কে? পানি মানব সভ্যতার বেঁচে থাকার প্রধান নিয়ামক, কিন্তু এই পানি যখন পরিণত হয় ভূরাজনীতির সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রে, যখন একটি নদীর স্রোত নির্ধারণ করে দেয় একটি দেশের সরকার পতন কিংবা দুই পরাশক্তির নীরব যুদ্ধ। হ্যাঁ, আমরা কথা বলছি বাংলাদেশের উত্তরের কোটি মানুষের জীবন মরণের সাথে জড়িয়ে থাকা এক অভিশপ্ত অথচ আশীর্বাদ পুষ্ট নদীর কথা। তার নাম তিস্তা। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে সম্প্রতি শেখ হাসিনার পতনের পেছনে যেসব অদৃশ্য কারণ সবচেয়ে বড় অনুঘটক হিসেবে কাজ করেছে তার মধ্যে অন্যতম ছিল এই তিস্তা। দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থেকেও তিনি তিস্তার এক ফোঁটা পানি আনতে পারেননি। তিস্তা নিয়ে কূটনীতির দাবার বোর্ডে তিনি ভারত এবং চীন কাউকেই সন্তুষ্ট করতে পারেননি। এমনকি বেইজিংয়ের অসন্তোষ এতটাই চরমে পৌঁছেছিল যে গুজবে ডালপালা বলে শেখ হাসিনাকে চরম অপমানিত হয়ে তার সর্বশেষ সরকারি সফর কাটছাঁট করে একদিন আগেই দেশে ফিরে আসতে হয়েছিল। কিন্তু কেন? কি এমন লুকিয়ে আছে এই তিস্তার বুকে? কেন বাংলাদেশকে মাঝখানে রেখে এশিয়ার দুই পরাশক্তি রেড ড্রাগন চীন আর হস্তিরাজ ভারতের মধ্যে চলছে এক ভয়ঙ্কর স্নায়ুযুদ্ধ? পট পরিবর্তন হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার এখন ক্ষমতায়। তাদের অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। কিন্তু এই স্বপ্ন পূরণের পথে বাধা শুধু দিল্লি বা বেইজিং নয়, বাধা লুকিয়ে আছে খোদ আমাদের সিস্টেমের ভেতরেও। তিস্তা শুধু একটি নদী নয়, এটি উত্তর বাংলার ৫টি জেলা নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধার অর্থনীতির মূল হৃৎপিণ্ড। কিন্তু ভারতের গাজলডোবা ব্যারেজের একচেটিয়া আধিপত্যের কারণে শুষ্ক মৌসুমিতে এই হৃৎপিণ্ড শুকিয়ে কাঠ হয়ে যায়। আবার বর্ষায় ভারত যখন বাঁধের সব গেট খুলে দেয় তখন আকস্মিক বন্যায় তলিয়ে যায় লাখো মানুষের স্বপ্ন। এই মরণ ফাঁদ থেকে চিরতরে মুক্তির জন্যই ২০১৯ সালে জন্ম নেয় এক যুগান্তকারী স্বপ্নের নাম তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প বা তিস্তা মহাপরিকল্পনা। কি থাকছে এই জাদুকরী প্রকল্পে? কল্পনা করুন, তিস্তার দুই পাড়ে নির্মিত হবে ২২০ কিলোমিটার দীর্ঘ গাইড বাঁধ। নদী খনন করে সারা বছর পানি প্রবাহ নিশ্চিত করা হবে। দুই পারে গড়ে উঠবে দুবাই বা সিঙ্গাপুরের আদলে পরিকল্পিত আধুনিক স্যাটেলাইট শহর। থাকবে মেরিন ড্রাইভ, আধুনিক কৃষি সেচ ব্যবস্থা, মাছ চাষ প্রকল্প এবং চোখ ধাঁধানো পর্যটন কেন্দ্র। প্রাথমিকভাবে এই মেগা প্রজেক্টের ব্যয় ধরা হয়েছে ৮,২১০ কোটি টাকা। তবে বিশেষজ্ঞদের ধারণা এই ব্যয় আরও অনেক বাড়বে। প্রকল্পটি বাস্তবায়িত হলে কি জাদুর মতো পরিবর্তন আসবে জানেন? প্রথমত, সেচ বিপ্লব। নদী খননের ফলে শুষ্ক মৌসুমিতেও পানি ধরে রাখা যাবে। ফলে সরাসরি ৫.৫ লাখ হেক্টর জমি নতুন করে সেচের আওতায় আসবে। উত্তরের কৃষি উৎপাদন এতটাই বেড়ে যাবে যে শুধু উত্তর বাংলার ফসল দিয়েই পুরো বাংলাদেশের খাদ্য সংকট মেটানো সম্ভব হবে। দ্বিতীয়ত, বন্যায় অভিশাপ থেকে মুক্তি। গাইড বাঁধ এবং নদী খননের ফলে বর্ষায় ভারতে ছাড়া পানিতে আর ভাসবে না লোকালয়, বন্ধ হবে নদী ভাঙন, কমবে খরা। আর তৃতীয় এবং সবচেয়ে বড় চমকটি হল নতুন ভূমি। নদী শাসনের ফলে তিস্তার বুক থেকে জেগে উঠবে প্রায় ১৭০ বর্গ কিলোমিটার নতুন জমি। বুঝতে পারছেন এর বিশালতা? এটি পুরো চট্টগ্রাম শহরের সমান একটি জায়গা। এখানে চীন গড়ে তুলতে চায় তাদের অত্যাধুনিক স্মার্ট সিটি, যার ফলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় ১০ লাখ মানুষের কর্মসংস্থান হবে। পুরো উত্তরবঙ্গের অর্থনীতির চাকা ঘুরে যাবে ১৮০ ডিগ্রিতে। কিন্তু এখানেই বেজে ওঠে বিপদের সাইরেন।
এই পুরো প্রকল্পের সবচেয়ে বড় শর্ত হল পানি। ভারত যদি গাজলডোবা দিয়ে পানি আটকে রাখে, তবে এই 1000 কোটি টাকার প্রকল্প পরিণত হবে এক বিশাল কংক্রিটের মরুভূমিতে। যৌথ নদী কমিশনের তথ্য শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে। শুষ্ক মৌসুমে তিস্তার মোট প্রবাহের মাত্র 85% পানি ভারত গাজলডোবা ব্যারেজের মাধ্যমে তাদের নিজেদের দিকে সরিয়ে নেয়। বাংলাদেশ অংশে পানির পরিমাণ দাঁড়ায় মাত্র 15%। কোনো কোনো বছর তা আরও কম। আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ভারত বছরের পর বছর ধরে পানি আটকে রেখে মূলত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের টুটি চেপে রেখেছে। 1996 সালে গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদ 2026 সালের ডিসেম্বরে শেষ হয়েছে। 2011 সালের তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরে তিস্তার পানি বন্টন চুক্তি প্রায় হয়েই গিয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক আপত্তিতে সেই চুক্তি আটকে যায়, যা আজও আলোর মুখ দেখেনি। কিন্তু ভারত কেন এত মরিয়া হয়ে এই তিস্তা মহাপরিকল্পনায় বাধা দিচ্ছে? শুধু কি পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য? না, এর পিছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ভূরাজনৈতিক সমীকরণ। বিশেষজ্ঞরা বলছেন প্রধান কারণ হল কৌশলগত নিরাপত্তা উদ্বেগ। তিস্তা প্রকল্পের প্রস্তাবিত স্থানটি ভারতের অত্যন্ত স্পর্শকাতর শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের একদম কাছাকাছি। এই সরু করিডোরটি ভারতের মূল ভূখণ্ডকে তাদের উত্তর পূর্বের 7 সিস্টার রাজ্যগুলোর সাথে যুক্ত করেছে। ভারতের সবচেয়ে বড় আতঙ্ক হল এই চিকেন স্নেকের ঠিক নিচেই যদি চীন তাদের বিশাল টেকনিক্যাল টিম, প্রকৌশলী বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ নিয়ে বসে যায়, তবে তা হবে ভারতের জাতীয় নিরাপত্তার জন্য এক চরম হুমকি। দ্বিতীয় কারণ, আঞ্চলিক কর্তৃত্ব। বাংলাদেশ আর চীন যদি যৌথভাবে তিস্তার বুকে এই অর্থনৈতিক বিপ্লব ঘটিয়ে ফেলে, তবে এই অঞ্চলে ভারতের দাদাগিরি চিরতরে খর্ব হবে। আর এখানেই এন্ট্রি নেয় চীনের রেড ড্রাগন। 2019 সাল থেকেই চীন এই প্রকল্পে প্রবল আগ্রহ দেখিয়ে আসছে। চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংস্থা পাওয়ার চায়না ইতিমধ্যেই প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শেষ করে 2020 সালের আগস্টে প্রায় 8,210 কোটি টাকার প্রস্তাব ইআরডিতে জমাও দিয়ে দিয়েছে। এমনকি চীন সরকার সহজ শর্তে এই বিপুল অঙ্কের ঋণ দিতেও প্রস্তুত। কিন্তু এত কিছুর পরও শেখ হাসিনার সরকার ভারতের মন রক্ষা করতে গিয়ে দিনের পর দিন এই প্রকল্পটিকে ঝুলিয়ে রাখে। 2022 সালের শেষ দিকে তৎকালীন চীনা রাষ্ট্রদূত লি জিমিং অত্যন্ত বিরক্তি নিয়ে মন্তব্য করেছিলেন, আমি ব্যক্তিগতভাবে উদ্বিগ্ন যে বাংলাদেশ সরকার বাইরের চাপে অবস্থান পরিবর্তন করে কিনা। তার এই ইঙ্গিত যে সরাসরি দিল্লির দিকে ছিল, তা বুঝতে কোনো বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। সবচেয়ে বড় কূটনৈতিক প্রহসনটি ঘটে 2024 সালের নির্বাচনের পর। শেখ হাসিনা দিল্লি সফরে গিয়ে খোদ ভারতকেই তিস্তা প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব দিয়ে বসেন। যুক্তি দেন, যেহেতু ভারত পানি আটকে রেখেছে, তাই তারা প্রকল্প করলেই পানি প্রবাহ নিশ্চিত হবে। কিন্তু এই চরম ভারত তোষণ নীতির ফল ভালো হয়নি। মাত্র 2 সপ্তাহ পর তিনি চীন সফরে গেলেন। সেখানে প্রত্যাশিত অর্থায়ন তো পায়নি, বরং চরম কূটনৈতিক অপমানের মুখে পড়ে সফরের কর্মসূচি শেষ হওয়ার আগে শূন্য হাতে দেশে ফিরতে বাধ্য হন। শেখ হাসিনার বিদায়ের পর তিস্তা নিয়ে এখন তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা। প্রধানমন্ত্রী তারেক রহমানের বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হল এই তিস্তা প্রকল্প। উত্তরবঙ্গের মানুষের ভাগ্য পরিবর্তনে তারা মরিয়া। এর মধ্যে শুষ্ক মৌসুমের পানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে খাল কাটা কর্মসূচি শুরু করেছেন। পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি জানিয়েছেন, গঙ্গা চুক্তি এবং তিস্তা প্রকল্প নিয়ে টেকনিক্যাল কমিটি ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও ভারত সফর করেছেন। ডিসেম্বরের আগে পানি নিয়ে দুই দেশের আরও কয়েকবার বৈঠক হওয়ার কথা আছে। কিন্তু চরম সত্যটা হলো যে ভারতের সাথে 55 বছরেও কোনো সমাধান হয়নি। আগামী 5-6 মাসে তাদের কাছ থেকে এক ফোঁটা পানি আশা করাটাও এক ধরনের বোকা বিলাসিতা। তাহলে সমাধান কোথায়?
বিশ্লেষকরা বলছেন একমাত্র সমাধান হল দিল্লির রক্তচক্ষু উপেক্ষা করে সরাসরি চীনের সাথে তিস্তা প্রকল্প নিয়ে এগিয়ে যাওয়া। কিন্তু এখানেই লুকিয়ে আছে বর্তমান সরকারের জন্য সবচেয়ে বড় অদৃশ্য শত্রু। গত 15 বছরে বাংলাদেশের প্রশাসন ও নীতি নির্ধারণী মহলে এক ভয়ঙ্কর ইন্ডিয়ান ফার্স্ট নীতি বা ভারত বন্দনার কালচার গড়ে উঠেছে। অনেক ঊর্ধ্বতন আমলা এখনও দিল্লির দিকে তাকিয়ে থাকেন। এই আমলাতান্ত্রিক জটিলতা আর অদৃশ্য রিমোট কন্ট্রোলের কারণেই তারেক রহমান বা বিএনপি সরকার চাইলেও ফাইলগুলো এগোতে পারছেন না। তিস্তা আজ শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, এটি আজ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব, কূটনৈতিক স্পর্ধা এবং মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর এক অগ্নি পরীক্ষা। এক পাশে ভারত, অন্য পাশে চীন, দুই পরাশক্তিকে সাথে নিয়ে এই কূটনৈতিক গোলকধাঁধা থেকে কিভাবে বাংলাদেশ বের হয়ে আসে সেটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শেখ হাসিনার মতো ধরি মাছ না ছুঁই পানি নীতি নিয়ে প্রকল্পটিকে যদি আবারও ঝুলিয়ে রাখা হয়, তবে উত্তরবঙ্গের কোটি মানুষ চিরকাল এই উন্নয়নের অধিকার থেকে বঞ্চিতই থেকে যাবে। আর আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে বাংলাদেশকে থাকতে হবে চিরকালের নতজানু হয়ে। তিস্তার বুকে কি এবার সত্যি জোয়ার আসবে, নাকি আমলাতন্ত্রের ফাইলে আবারও শুকিয়ে যাবে কোটি মানুষের স্বপ্ন? ভূরাজনীতির এই জটিল দাবার চাল, পরাশক্তিগুলোর গোপন ব্লুপ্রিন্ট এবং খবরের পেছনের বস্তুনিষ্ঠ খবর সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।